এরিথমিয়া এই জিনিসটা মানে আমরা জানি যে হার্টের যে রেট, সেই রেটটা ঠিকঠাক নাই, এরকম একটা অবস্থা কাইন্ড অফ। এবং আমরা বলতে পারি যে এখানে দেখা যায় যে হইতে পারে ব্রাডি এরিথমিয়া, হইতে পারে টেকি এরিথমিয়া। তো ব্রাডি এরিথমিয়া মানে হার্ট রেট বা আমরা পালস রেট বলতে পারি, সেগুলা 60 বিটস পার মিনিটের থেকে কম ব্রাডি এরিথমিয়াতে। এবং ট্রেকি এরিথমিয়া যেগুলা, সেগুলা মানে হচ্ছে হার্ট রেট আমরা জানি 100 এর থেকে বেশি। যদি 100 থেকে 200 এর মধ্যে হয়, তাহলে সেটাকে ইউজুয়ালি আমরা বলি যে এটা হচ্ছে টেকিকার্ডিয়া। টেকিকার্ডিয়াগুলোতে সাধারণত এরকম হয়। আরও যে কন্ডিশনগুলো আছে, যেমন যেখানে 200 থেকে 300 এরকম ধরনের হার্ট রেট পাওয়া যায়, সেটাকে আমরা ইউজুয়ালি বলি ফ্লাটার। আর যেটাতে হচ্ছে 350-এর বেশি হার্ট রেট পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিব্রিলেশন। আমরা বলি যে ফিব্রিলেশন এরকম অনেক বেশি হার্ট রেট পাওয়া যাইতে পারে, মানে 350-এরও বেশি পাওয়া যাইতে পারে, মানে এরকম একটা কন্ডিশন। এর থেকে তো অ্যারিথমিয়া এর ম্যানেজমেন্ট কি? অ্যারিথমিয়ার ম্যানেজমেন্ট বলতে মেইনলি যে ফার্মাকোলজিক্যাল বা ড্রাগ ম্যানেজমেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্মাকোলজিক্যালি আমরা কিভাবে অ্যারিথমিয়াকে ম্যানেজ করতে পারি। হার্টের মধ্যে আমরা জানি যে ফিজিওলজি থেকে আমরা পড়ে আসছি যে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস থেকে পরবর্তীতে সেখানে ইম্পালসটা পুরো হার্ট জুড়ে কন্ডাকশন হয়, এবং যার ফলে সেখানে হার্টটা কন্ট্যাক্ট করতে পারে, হার্ট রেট তৈরি হচ্ছে। তো এই জিনিসটাতে একটা অ্যাবনর্মালিটি চলে আসতেছে, তো সেটাকে আমরা বলি অ্যারিথমিয়া। আমাদের এটা যদি হার্ট হয়, হার্টের মধ্যে ধরো এই যে রাইট অ্যাট্রিয়াম ফর এক্সাম্পল, তাহলে রাইট অ্যাট্রিয়ামে এসএ নোড নামে একটা জায়গা থাকে। এসএ নোড, এই এসএ নোড হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটা হচ্ছে পেস মেকার হিসেবে কাজ করে। এরা ইম্পালস জেনারেশন শুরু করে এবং পুরো হার্টে ছড়াই দেয়। তো এই জিনিসটা এর মানে এই জিনিসটা মেইনলি আমাদের হার্টবিট তৈরি করে। এখন এই জিনিসটা ধরো হার্টবিট তৈরি করতে পারতেছে না এটার প্রবলেমের কারণে, তখন কি হবে? একটোপিক জায়গা থেকে, মানে এটা বাদে অন্য জায়গা যেমন এভি নোড বা অন্যান্য যে জায়গাগুলো আছে, সেখান থেকে হচ্ছে হার্টবিট তৈরি হইতে পারে। তাহলে সেই জিনিসগুলো তো একটোপিক্স, রাইট? তাহলে ওই একটোপিক জায়গাগুলো থেকেও তৈরি হইতে পারে। একটোপিক পেসমেকার অ্যাক্টিভিটি কিন্তু অন্যতম একটা কারণ আমাদের অ্যারিথমিয়ার জন্য। তারপরে রিএন্ট্রি, আফটার ডিপোলাইজেশন, এরকম অনেকগুলো টার্ম আছে যেগুলো আমরা এখানে আলোচনা করবো না। এবং আমরা বলছি যে কার্ডিক অ্যারিথমিয়া বিভিন্ন ধরনের হইতে পারে, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, অ্যাট্রোভেন্টিকুলার ব্লক, টর্সাডিসডি পয়েন্টাস। এখানে টর্সাডিসডি পয়েন্টাস যে ধরনের, মানে এটা এক ধরনের অ্যারিথমিয়া, এবং এটাতে যে কাজটা হয় কিউটি ইন্টারভাল, প্রলং কিউটি ইন্টারভাল হয়। কিউটি ইন্টারভাল যেটা থাকে আমাদের কিসে, ইসিজিতে আমরা জানি এটা হচ্ছে পি ওয়েভ। তারপরে এইভাবে আমরা দেখব এখান থেকে আবার টি ওয়েভ, এটা হচ্ছে কিউ, আর এটা এস, আর এটা টি। বুঝতে পারছি, এটা টি ওয়েভ। তাহলে এই যে যে জায়গাটুকু, এই রিজনটুকু হচ্ছে আমরা বলি কিউটি ইন্টারভাল। তাহলে এই কিউটি ইন্টারভালের যে রিজনটা, এটা দেখা যাবে নর্মালি যতটুকু থাকার কথা তার থেকে বেশি প্রলংড হয়ে যাবে, তার থেকে বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে সেটা কি প্রলং কিউটি ইন্টারভাল হয়, টর্সিডিসডি পয়েন্ট আছে। তারপরে এক্সট্রা সিস্টল, প্যারাক্সিজোমাল, সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এরকম অনেক কিছুই হচ্ছে এরিথমিয়ার মধ্যে পড়ে। তো এরিথমিয়ার যে ড্রাগসগুলো, সেগুলোকে আমরা ক্লাসিফাই করার জন্য একটা ক্লাসিফিকেশন ফলো করি, যেটাকে বলি আমরা ভগান উইলিয়ামস ক্লাসিফিকেশন। যে অ্যান্টি এরিথমিক ড্রাগস মানে কোন কোন ড্রাগসগুলোকে আমরা বুঝি। একটা জিনিস তো সবাই জানো যে এই যে একটা সেল যদি হয় হার্টের মাসেলের বা এসেনোডের ফর এক্সাম্পল, তো এটার মধ্যে নর্মালি কি হবে যে সোডিয়াম সেলের মধ্যে বেশি থাকে না বাহিরে বেশি থাকে? সোডিয়াম নর্মালি বাহিরে বেশি থাকে, আর পটাশিয়াম মেনলি সেলের ভিতরে বেশি থাকে। এখন ধরো সোডিয়াম বাহির থেকে বেশি জায়গা থেকে কমের জায়গায় ঢুকলো ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলের সহযোগিতাতে। এখন সোডিয়াম যদি ভিতরে আসে, তাহলে ভিতরে কি চার্জ হবে? ভিতরে পজিটিভ, মানে নর্মালি সেলের মধ্যে একটা নেগেটিভিটি থাকে, বাট ভিতরে যখন আসবে তার মানে কি, নর্মালি পোলারাইজেশন থাকে বা নেগেটিভিটি থাকে, বাট আসলে সেটা ডিপোলারাইজেশন হয়। তার মানে সোডিয়াম সেলের মধ্যে ঢুকলে সেটাকে ডিপোলারাইজেশন বলি। আর পটাশিয়াম যদি সেলের মধ্যে থেকে বাইরে চলে যায়, যেহেতু বেশি থাকে সেলের মধ্যে, সে বাইরে যাইতে যাবে। তো বাইরে যখন যাবে তখন নর্মালি সেলের মধ্যে কি থাকে, মানে সেলের মধ্যে এমনিতেই মানে পজিটিভ চার্জ কিছুটা কম থাকে। এখন যখন পটাশিয়াম আরও বেড়ে যাচ্ছে, তখন সেটা আরও বেশি পোলারাইজড হয়ে যাবে। সো এটাকে আমরা বলি রিপোলারাইজেশন বা আবার পোলারাইজেশন হয়ে যাচ্ছে। তার মানে ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন
তার মানে এই টার্মগুলো ইম্পর্টেন্ট। ডিপোলারাইজেশন হচ্ছে যখন সোডিয়াম ঢুকতেছে, আর পটাশিয়াম যখন বেরোচ্ছে সেটা হচ্ছে রিপোলারাইজেশন হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, ক্যালসিয়াম একটা চ্যানেল থাকে, সেগুলো সেলের বাহিরে বেশি থাকে, সো সেগুলো পটাশিয়ামের সোডিয়ামের মতো সেলের ভিতরে ঢুকলেও কিন্তু সেটা কাইন্ড অফ কিছুটা ডিপোলারাইজেশনের মতো স্টেজ কিন্তু ক্রিয়েট করবে। তো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমরা কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল, এটা ফিজিওলজিতে আমরা পড়ে আসছি। তো শুরুতে কি হয় যে ফেজ 1 নামে একটা টার্ম আছে। তো সেলের মধ্যে ধরো এই যে একটা সেলের মধ্যে যখন সোডিয়াম ঢুকতেছে তখন কি হচ্ছে, এভাবে ডিপোলারাইজেশন হচ্ছে। তাহলে ডিপোলারাইজেশন হইলো, এবং এরপরে মানে ডিপোলারাইজেশন মানে কি, মানে দেখো এরা ছিল নেগেটিভ, ধরো -90 ছিল ভিতরে অ্যাকশন পোটেনশিয়াল, বাট সেটা পরবর্তী মানে মেমব্রেন পোটেনশিয়াল, পরবর্তীতে সেটা যখন ডিপোলারাইজ হলো, মানে এই সেলটার মধ্যে সোডিয়াম ভিতরে ঢুকতেছে, ফলে পজিটিভ আয়ন ঢুকতেছে। এমনিতে সেলের মধ্যে নেগেটিভ থাকে, পজিটিভ যখন ঢুকতেছে সেটা কি হচ্ছে, পোলারাইজেশন মানে নেগেটিভ। এখন পোলারাইজেশনটা পজিটিভ ঢোকার কারণে ডিপোলারাইজ হয়ে যাচ্ছে, মানে পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভের দিকে যাচ্ছে, হয়তো এটা +30 চলে গেছে, মানে পজিটিভের দিকে যাবে। এখন এখন কি করবে, এটার মধ্যে যে সোডিয়ামগুলো পটাশিয়ামগুলো ছিল সেগুলো আবার বাইরে বের হওয়া শুরু করবে, ফলে পটাশিয়াম বাইরে বের হওয়া শুরু করছে, ফলে আবার এটা রিপোলারাইজেশন বা নেগেটিভের দিকে যাবে, ফলে নেগেটিভের দিকে যাইতে থাকবে। বাট দেখা যাবে এই নেগেটিভের দিকে যখন যাইতেছে তখন সেই পর্যায়ে আবার ভিতরে একটু ক্যালসিয়ামও ঢুকতেছে, ফলে ক্যালসিয়াম ঢুকে সেটাকে একটু কম্পেনসেট করতেছে, ফলে বেশি নিচে নামতে পারতেছে না। তো বেশি যখন নিচে নামতে পারতেছে না, এরকম একটা ফেজ হচ্ছে যেটাকে বলে আমরা প্লাটু ফেজ, বা এটাকে ফেজ 2 বা এটাকে হচ্ছে ফেজ 2 বলা হয়। হ্যাঁ, তার মানে যখন পটাশিয়াম বের হচ্ছে বাহিরে সেটা তো ফেজ 1 এই জায়গাটাতে, এতটুক জায়গা, বাট যখন আবার উটের সাথে ক্যালসিয়ামও ভিতরে ঢুকতেছে, পটাশিয়াম বের হচ্ছে, ক্যালসিয়াম আবার ভিতরে ঢুকতেছে, সেই ফেজটা মানে এই যে এতটুকু জায়গা মনে করতে পারে, এতটুকু জায়গাকে আমরা বলি প্লাটু ফেজ। হাউএভার এরপরে এখন আর ক্যালসিয়াম হচ্ছে ভিতরে ঢুকতেছে না, ফলে পটাশিয়াম একাই জাস্ট বেরোচ্ছে সেলের মধ্যে থেকে, পটাশিয়াম জাস্ট একাই বেরোচ্ছে, ফলে রিপোলারাইজেশন একেবারে সুন্দর করে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এখানে বলি ফেজ 3। আর ফেজ 4 নামে একটা ফোরের কথা বলেছে, যেটা মানে একেবারে মানে নর্মাল অবস্থা, মানে রেস্টিং অবস্থা। হাউএভার তাহলে এই যে টার্মগুলো, এগুলো আমরা এই কারণে বললাম, এগুলো ফিজিওলজিটা একটু এই কারণে রিক্যাপিচুলেট করলাম, কারণ ক্লাস 1 যে ড্রাগসগুলো, মানে আমরা 4টা ক্লাস, ভগান উইলিয়ামস ক্লাসিফিকেশন, এটাতে আমরা ড্রাগগুলোকে 4টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, আরেকটা আছে ক্লাস 5 বা মিসেলিনিয়াস আমরা বলি, সেগুলো কোনো ক্লাসের মধ্যে, 4টা ক্লাসের মধ্যে পড়ে না। তো ক্লাস 1-এর যে ড্রাগগুলো, এগুলো কি করে, এই সোডিয়াম চ্যানেলগুলোকে ব্লক করে। কোন সোডিয়াম চ্যানেলগুলোকে, এই যে, আচ্ছা আমি আবার একটু মুছে সুন্দর করে লিখি। দেখো এই যে সেলের মধ্যে সোডিয়াম ঢুকতেছিল, তো এই সোডিয়াম চ্যানেলগুলোকে এটা ব্লক করে দিবে, ফলে সোডিয়াম ঢুকবে না, ডিপোলারাইজেশন ঢুকবে না, একেবারে ঢুকবে না তা না, ঢুকবে বাট খুব লেট করে ঢুকবে, ফলে দেখা যাবে যে এই ডিপোলারাইজেশন প্রসেসটা প্রোলংড হবে। তাহলে ডিপোলারাইজেশন প্রসেসটা যখন প্রোলংড হচ্ছে তখন কিন্তু মানে প্রোলংড একটা অ্যাকশন পোটেনশিয়াল এখানে পাওয়া যাবে, তার মানে বেশি সময় ধরে থাকবে। এবং এই জিনিসটা এর কারণে কিন্তু এভাবে যেহেতু এরা ব্লক করতেছে, এভাবেই কিন্তু এরা কাজ করতেছে। অ্যাকশন পোটেনশিয়াল ডিউরেশন যেহেতু বাড়তেছে, ফলে অ্যাকশন পোটেনশিয়াল ডিউরেশন বাড়ার কারণে মানে হুটহাট করে দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় কি, যে ধরো অ্যারিথমিয়াগুলোতে অনেক সময় হার্ট রেট তো বেশি বেড়ে যাওয়ার চান্স থাকে, রাইট? তো বেশি বেড়ে যাওয়ার চান্স থাকে হার্ট রেট। এখন হার্ট রেট আমি কমাইতে চাই, তাহলে কমাইতে চাওয়ার জন্য আমার কি করতে হবে, যাতে খুব দ্রুত অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট না হয়ে যায়, বা অ্যাকশন পোটেনশিয়ালগুলো ছড়াই না যায়। এর জন্য আমি কি করবো, আমি একটু প্রলং করতে যাচ্ছি, তাহলে হার্ট রেট কম থাকবে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে যে সোডিয়াম এন্ট্রি যাতে সেলের মধ্যে না হয়, সোডিয়ামকে এন্ট্রি করতে দিব না, এভাবে আমি কাজ করতেছি। এটা হচ্ছে ক্লাস 1 ড্রাগসগুলো। এবং এই মানে ফেজ এটা যেটা ছিল ফেজ 0, এটাকে ইনহিবিট করতেছে, ঠিক আছে। আর ক্লাস 1-এর মধ্যে আবার 3টা টাইপ আছে, 1A, 1B, 1C, ঠিক আছে। এই কথাটা একটু এখানে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আর ক্লাস 1 যে ড্রাগসগুলো, সেগুলোর সাইড ইফেক্টের মধ্যে কিছু ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট, যেমন হচ্ছে সিনকোনিজম আমরা বলি, যে টিনিটাস মানে কানে অদ্ভুত শব্দ শোনা, মাথা ঘুরানো, এরকম ফিচার্স থাকতে পারে, সিনকোনিজম সেটাকে আমরা বলি। ওকে, হাউএভার এখন ক্লাস 1-এর মধ্যে এ আছে একটা, যেটা কি করে, এরা মানে মোটামুটি ভাবে একটা মডারেট লেভেলে ব্লক করে। ক্লাস 2 যেটা মানে 1B যেটা, সেটা উইক ব্লক করে, মানে এরা হচ্ছে মডারেট লেভেলে একটা ব্লক করে, মানে সোডিয়াম চ্যানেলকে এরা উইকলি ব্লক করে। আর এরা খুব স্ট্রংলি ব্লক করে, স্ট্রংলি, ঠিক আছে। সো স্ট্রংলি এরা ব্লক করে, তার মানে এরকম কয়েকটা কথা আমরা একটু জানলাম। এখন 1C এর মধ্যে ফ্লিকানাইট, প্রোপাফেনন, এই দুইটা ড্রাগের নাম মনে রাখো। এখানে লিডোকিন মনে রাখো, লিডোকিন মনে রাখতে পারো, আর পাশাপাশি এটা যদি মনে রাখতে পারো ভালো, যে মেক্সিলিটিন। হ্যাঁ, বাট মানে লিডোকিন এই একটা ড্রাগ মনে রাখতেই হবে। আর ক্লাস 1-এর মধ্যে কুইনিডিন, প্রোকেনামাইড, এই ড্রাগসগুলো আছে। হ্যাঁ, কুইনিডিন আর প্রোকেনামাইড, এই দুইটা ড্রাগের নাম মনে রাখবো আমরা। আর ক্লাস 2 যে ড্রাগসগুলো,
এই ক্লাস 2 ড্রাগসগুলো হচ্ছে বিটা ব্লকার অ্যাকচুয়ালি, মানে এগুলো আমাদের যে বিটা ব্লকার, অর্থাৎ আমাদের যে এসএ নোড থাকে, এভি নোড থাকে, ওগুলোকে স্লো করে দেয়। কিভাবে? এরা হার্টের মধ্যে অবস্থিত, মানে এগুলো ওই যে আমাদের কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালের সাথে সম্পর্ক নেই, এগুলো এমনি বিটা ব্লকার। মানে এরা হার্টের মধ্যে বিটা 1 থাকে, সো এই বিটা 1গুলোকে এরা কি করবে? ব্লক করে দেবে, ফলে সিএমপি কমবে, ক্যালসিয়াম কম ঢুকবে, এবং আলটিমেটলি এসএ নোড এভি নোডগুলোকে স্লো করে দিলে তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রেট কন্ট্রোল হবে। সেরকম বিভিন্ন বিষয়াদি আছে। এর মধ্যে আমরা জানি অ্যাটেনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, আইসোটালল, এসমালোলল, সেরকম বেশ কিছু ড্রাগস কিন্তু আছে। আর ক্লাস 3 ড্রাগসের মধ্যে আমরা বলি হচ্ছে এরা এরা পটাশিয়াম যে চ্যানেল আছে, পটাশিয়াম চ্যানেল, এই পটাশিয়াম চ্যানেল ব্লকার। সো পটাশিয়াম চ্যানেল কি করছিল? ওই যে রিপোলারাইজেশন করার ট্রাই করতেছিল, তাহলে ওই রিপোলারাইজেশনটাকে এরা প্রিভেন্ট করবে। সো রিপোলারাইজেশনকে এরা প্রিভেন্ট যখন করতেছে, ফলে মানে রিপোলারাইজেশনকে প্রিভেন্ট করবে বলতে কি, রিপোলারাইজেশনকে একেবারে তো বন্ধ করে দিচ্ছে না, মানে রিপোলারাইজেশনের টাইমটাকে প্রলং করতেছে। সো রিপোলারাইজেশন টাইম যখন প্রলং করতেছে, তখন অ্যাকশন পোটেনশিয়ালের ডিউরেশন কিন্তু বাড়তেছে, ফলে এই রেটগুলা কমতেছে, রিদমগুলা ঠিকঠাক হচ্ছে। ওকে, এবং এখানে অ্যামিওডারন ড্রাগটা মাস মনে রাখতে হবে, এই একটা ড্রাগই মনে রাখো, ক্লাস 3-তে অ্যামিওডারন। আর ক্লাস 4 যে ড্রাগ সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা, এর মধ্যে আমরা জানি যে কার্ডিও সিলেক্টিভ যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, ভ্যারাপামিল, ডেলটিয়াজিম, এগুলো কার্ডিও সিলেক্টিভ যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেগুলো আমরা এই অ্যারিথমিয়াতে ইউজ করি। আচ্ছা, এবং আমরা এই কি বলে, এই অ্যামিওডারন যেটা, মানে ক্লাস 3 ড্রাগ যেটা অ্যামিওডারন, এটার সাইড ইফেক্ট হচ্ছে টর্সেডিস ডিপয়েন্টাস, মানে এরা কিউটি ইন্টারভেল করতে পারে, যেটা আমরা ইসিজিতে পাইতে পারি, এবং টর্সেডিস ডিপয়েন্টাস এক ধরনের অ্যারিথমিয়া, সেটা এরা করতে কিন্তু পারে। অ্যামিওডারন এরা হচ্ছে থাইরয়েড টক্সিসিটি করতে পারে, লিভার টক্সিসিটি করতে পারে, স্কিনে ব্লু গ্রে কালারেশন করতে পারে, সো অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, লাংয়েও সমস্যা করতে পারে। এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আমরা বলছি কার্ডিও সিলেক্টিভগুলো আমরা ইউজ করি, এবং স্পেশালি এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে ইউজ করা হয় মেইনলি। আচ্ছা, আদার গ্রুপের যে ড্রাগসগুলো আছে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমরা তো মেইনলি ট্যাকিয়ারিথমিয়া নিয়ে কথা বলতেছি। ব্র্যাডি এরিথমিয়া যেগুলো আছে, মানে ধরো হার্ট রেট একেবারে কমে যাচ্ছে, যেমন হার্ট ব্লকের ক্ষেত্রে হতে পারে, কমপ্লিট হার্ট ব্লক হয়েছে এবং সেখানে হার্ট রেট অনেক কমে গেছে, তাহলে ওই সকল ক্ষেত্রে আমরা যে ড্রাগটা ইউজ করি সেটার নাম হচ্ছে অ্যাট্রোপিন। তো মনে রাখবা ব্র্যাডি এরিথমিয়াগুলোতে আমরা অ্যাট্রোপিন ড্রাগটা ইউজ করি। হাউএভার এরপরে আসো আদার এরিথমিয়া ড্রাগগুলোর মধ্যে ডিজোক্সিন, অ্যাডিনোসাইন। অ্যাডিনোসাইন যে ড্রাগটা, এটা কোথায় ইউজ হয়? এটা ড্রাগ অফ এসভিটি, মানে সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া নামে একটা কন্ডিশন আছে, ওই জায়গায় এটা ইউজ হয়। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় ভালো করে রাখা ইম্পর্টেন্ট। এবং আমরা ডিগক্সিন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ইউজ করতে পারি, হার্ট মানে রেট কন্ট্রোলের ক্ষেত্রে। তারপরে ম্যাগনেসিয়াম সালফেট আমরা বলি, এটা ইউজ করা টর্সেডিস ডি পয়েন্টার যদি ডেভেলপ করে যায়, অ্যামিওডারন ইউজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। অ্যাডিনোসিন আইভি অ্যাডিনোসিন, এটা খুব কমনলি ইউজ করা হয় সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়াতে। যদি সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়ার পেশেন্টের সাথে শক থাকে, শকের ফিচার্স, তাহলে আমরা ডিসি কার্ডিও ভার্সন, মানে ডাইরেক্ট কারেন্ট কার্ডিও ভার্সন নামে একটা কন্ডিশন আছে, মানে একটা মেথড আছে, ওইটা আমরা করি। ঠিক আছে, ওকে। এখন তার মানে কমনলি ইউজ কিছু যদি বলা হয় আমাদের ডে টু ডে লাইফে, অ্যামিওডারন এটা ক্লাস 3, তারপরে অ্যাডিনোসাইন, আইভি অ্যাডিনোসিন, যেটা সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়াতে ইউজ করা হয়। আমরা লিডোকিন ইউজ করতে পারি। ওকে, লিডোকিনগুলো মেনলি ভেন্টিকুলার যে অ্যারিথমিয়াগুলো আছে সেগুলোতে ইউজ করা হয়। ওকে ফাইন। আর পোস্ট এমআই আমরা জানি মায়োকার্ডিয়াল ইনফেকশন বা কারো হার্ট অ্যাটাক হলে তার মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে অ্যারিথমিয়া ডেভেলপ করা। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হার্ট অ্যাটাকের পরে কমপ্লিকেশন হিসেবে মানুষ সব থেকে মানে বেশি কমপ্লিকেশন তো অ্যারিথমিয়া ডেভেলপ করা, এবং যদি হার্ট অ্যাটাকে মারা যায় তাহলে ওই অ্যারিথমিয়া ডেভেলপ করেই মারা যায়। কোন অ্যারিথমিয়া সব থেকে ডেঞ্জারাস? ভেন্টিকুলার অ্যারিথমিয়া, এটা মনে রাখবা। ভেন্টিকুলার যে অ্যারিথমিয়া, মানে ভেন্টিকুলার অ্যারিথমিয়া সব থেকে ডেঞ্জারাস। এর মধ্যে ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এগুলো খুবই ডেঞ্জারাস। এটা আমরা একটু জানলাম। এবং আমরা টর্সাডিস ডি পয়েন্ট আছে, ম্যাগনেসিয়াম সালফেট ড্রাগ ইউজ করতে পারি। ওকে, এটা আমরা দেখলাম। এবং আমরা কিছু ড্রাগ আছে যেগুলো কিউটি প্রলঙ্গেশন করতে পারে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে এই যে আমরা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগের কথা বললাম, অ্যান্টিরিথমিক ড্রাগগুলো করতে পারে কিউটি প্রলঙ্গেশন। তা বাদে আরও কিছু ড্রাগ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, টিসিএ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপরে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, অ্যান্টিবায়োটিকের মধ্যে ফ্লুরোকুইনোলন্স গ্রুপের যে ড্রাগসগুলো আছে, এবং আরও কিছু ড্রাগ সিসাপ্রাইড, এরকম কিছু ড্রাগও করতে পারে কিউটি ইলঙ্গেশন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের যে বিভিন্ন ড্রাগসগুলো আছে, ড্রাগসগুলোর মেকানিজম অফ অ্যাকশন একটু কথা বলি। যে দেখো, ফার্স্টে আমরা একটু
কুইনিডিন, যেটা কুইনিডিন নামে একটা ড্রাগ আছে, এটার কথা বলি। কুইনিডিন আমরা বলছিলাম যে এটা হচ্ছে ক্লাস 1 এর মধ্যে ছিল। তো ক্লাস 1 এর মধ্যে ছিল এবং 1A এর মধ্যে ছিল, 1A। এটা সোডিয়াম চ্যানেলকে তো ব্লক করবে এবং এরা ডিপোলারাইজেশনকে কমাবে এবং এরা এরকমভাবে কিন্তু এরা কাজ করতেছে এবং মানে ফলে এর অ্যাকশন পজিশনাল টাইপটাকে প্রলং করতেছে। এবং এদের সাইড ইফেক্ট কী কী আছে? এদের সাইড ইফেক্ট হচ্ছে যে ফলে এরা কি করবে? স্লোয়িং। এই যে হুট করে এরকম হয়ে যাচ্ছিল, এটা এই টাইমটাকে কমাবে, আস্তে 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 যাবে এবং এই মানে ফেজ জিরোটাকে স্লো করে দিবে, ফলে অ্যান্টিরিদমিক একটা এফেক্ট থাকবে। এবং এরা আমাদের কিছু পটাশিয়াম চ্যানেলগুলো ব্লক করতে পারে, এই ক্যাপাসিটিও এদের আছে কিছুটা, ফলে রিপোলারাইজেশনকেও বাড়াইতে পারে। ফলে দুইটাই যেহেতু এরা করতে পারতেছে, এটা করতে পারে, ফলে স্লো কন্ডাকশন হবে এবং এরা কিউটি ইন্টারভালও বাড়াইতে পারে। ফলে এদের সাইড ইফেক্ট হিসেবে টর্সারিস ডিপয়েন্টাস, তারপরে টিনিটাস মানে সিনকোনিজমের যে ইফেক্টগুলো, টার্মটা আমি একটু লিখি, সিনকোনিজম বলতে বোঝায় পার্সেন্টের কানে সমস্যা, মাথা ঘুরছে, ডিজিনেস মানে ব্যালেন্সের সমস্যা। ওকে, এরা অডিটরি নার্ভকে এফেক্ট করতে পারে, এই জন্য হয়তো হইতে পারে। ইভেন এই পেশেন্টগুলোর ডায়রিয়া, হাইপারটেনশন, এই প্রবলেমগুলো হইতে পারে। লিডোকিন ইম্পর্টেন্ট। লিডোকিন যে ড্রাগটা, এটা আমরা অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করছিলাম, লোকাল অ্যানেস্থেটিক। হ্যাঁ, এটা একটা লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে ইউজ করা হয়। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে লিডোকিনের ইন্ডিকেশন কি, মানে অ্যানেস্থেটিক বাদে, বলবা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবে ইউজ করা যায়। তো এরা কি করে? সোডিয়াম চ্যানেল ব্লক করে, এবং বাট সোডিয়াম চ্যানেলকে খুব উইকলি ব্লক করে। এরা এটা করতে পারে এবং এরা সিএনএস টক্সিসিটি, কনফিউশন, ট্রেমোর, সেইজার, তারপরে এগুলা করতে পারে, একটু ড্রাউসিনেস করতে পারে। এই কয়েকটা কথা আমরা একটু জানলাম। আচ্ছা, এরপরে আসো যে আমরা যদি অ্যামিওডারনের কথা বলি, তো অ্যামিওডারন হচ্ছে ক্লাস 3 ড্রাগ এবং এরা পটাশিয়াম চ্যানেলকে মেইনলি ব্লক করে, এবং পটাশিয়াম চ্যানেলকে যখন এরা ব্লক করবে, এরা প্রলং করবে অ্যাকশন পটেনশিয়ালটাকে, এবং এভাবে এরা ওভারঅল যে পিরিয়ডটা সেটাকে প্রলং করার মাধ্যমে এরা অ্যান্টি অ্যারিথমিক এফেক্ট শো করতেছে। এতটুকু জানলে এখানে হবে অ্যামিওডারন থেকে, আর ডিটেলসে কিছু জানার দরকার নেই। ওকে, এরপর আসা যাক যে অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যামিওডারন কী কী হইতে পারে। আমরা 6টা কি দিয়ে এখানে মনে রাখতে পারি। পালমোনারি ফাইব্রোসিস এরা করতে পারে, বা পালমোনারি ফাইব্রোসিস, তারপর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, টর্সারিস ডিপয়েন্টাসও করতে পারে, এবং এরা কি করতে পারে? থাইরয়েড প্রবলেমস করতে পারে, কারণ এই অ্যামিওডারন ড্রাগটার মধ্যে আয়োডিন থাকে। এখন আয়োডিন যদি থাকে, তাহলে এরা থাইরয়েড হরমোন সিনথেসিসের সাথে ইন্টারফেয়ার করতে পারে আর কি। ওকে, আচ্ছা, এরপরে পিগমেন্টেশন চেঞ্জ, মানে স্কিনে ব্লু গ্রে একটা ডিসকালারেশন করতে পারে। এরা ফটোসেন্সিটিভিটি করতে পারে, মানে সূর্যের আলোতে তাকানো যাচ্ছে না, এরকম একটা কন্ডিশন এরা ক্রিয়েট করতে পারে। বাট এরা কিন্তু মোস্ট কমনলি ইউজ একটা ড্রাগ, অ্যামিওডারন খুব কমনলি ইউজ করা হয়। এরপর আসা যাক যে অ্যামিওডারন এর সাথে দেওয়া যাবে না এরকম কিছু ড্রাগ আছে, যেমন হচ্ছে ডিগক্সিন, ওয়ারফিন, এই ড্রাগগুলো আমরা অ্যামিওডারনের সাথে দিতে না করি। ওকে, কি কি টর্সারিস ডিপয়েন্টাস বা প্রলং কিউটি ইন্টারভালের কি কি কারণ আছে? আমরা বলে আসছি যে অ্যান্টিডিপ্রেসেন্ট যে ড্রাগগুলা, তারপরে অ্যামিওডারন তো আছেই, এবং তা বাদেও হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া বা হাইপোম্যাগনেসিয়াম, এই সকল ক্ষেত্রে এরকম হইতে পারে। ভ্যারাপামিল যে ড্রাগ, এটা একটা কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এবং এরা ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে, এসএ নোড, এবি নোড এগুলাকে স্লো কন্ডাকশন করে, এবং আলটিমেটলি এটার সাইড ইফেক্ট হিসেবে ব্রাডিকার্ডিয়া, মানে এরা মেইনলি এল টাইপ যে ক্যালসিয়াম চ্যানেল আছে ওইগুলোকে ব্লক করে, ফলে ক্যালসিয়াম সেলের মধ্যে ঢুকতে পারবে না, এবং এরা ফেজ 4কে মেইনলি প্রলঙ্গেশন করতে পারে, এবং এভাবে এরা অ্যান্টিরিথমিক এফেক্টটা শো করতেছে। এবং আমরা ব্রাডিকার্ডিয়া করতে পারি এরা, যেহেতু ক্যালসিয়াম পেসমেকার অ্যাক্টিভিটিকে কমাই দিবে, এসএ নোড, এবি নোডের অ্যাক্টিভিটিকে, ফলে হার্ট রেট কম তৈরি হবে এবং এরা ব্রাডিকার্ডিয়া করে ফেলতে পারে। ইভেন এভি নোডের কম্প্রেশন মানে কন্ডাকশন এত সাপ্রেস হইতে পারে, এসএ নোড থেকে এবি নোডের মাধ্যমে তো সব জায়গায় ছড়াই যায়। এখন হার্ট ব্লক পর্যন্ত এরা করতে পারে, কনস্টিপেশন করতে পারে, হাইপোটেনশন করতে পারে। সো এরকম বেশ কিছু সাইড ইফেক্ট আছে। সো কনস্টিপেশনটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এরা যখন ক্যালসিয়াম কমে যায় গাট স্মুথ মাসেলে, তখন গাট স্মুথ মাসেলগুলোর মোটিলিটি কমে যায়, ফলে ওই জায়গায় দেখা যায় যে মানে পায়খানা বা ফিসিস এটা মানে পাস যে হবে পেরিস্টালসিসের থ্রুতে, সেটাই হইতে পারে না। এরা কনস্টিপেশন করতে পারে, নসিয়া, হেডেক, ফ্যাটিক, এগুলা তো করতে পারে। আর তারপরে হাইপোটেনশন, ব্রাডিকার্ডিয়া, হার্ট ব্লক, এগুলোও করতে কিন্তু এরা পারে। তো মোটামুটি এতটুকু ইনফো যদি আমরা জানি, তাহলেই আমাদের জন্য অ্যান্টিরিথমিক ড্রাগ নিয়ে আনা। অ্যান্টিরিথমিক ড্রাগ নিয়ে আসলে অত ডিটেইলসে আমাদের কিছু জানা লাগে না আমাদের ফার্মাকোলজিতে। আমরা মেডিসিনে গিয়ে আরও বেশ কিছু টার্মিনোলজি হয়তো বা অ্যারিথমিয়া নিয়ে পড়বো। স্পেশালি আমরা যখন ধরো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটার ম্যানেজমেন্ট পড়বো, তখন আমরা ওই জায়গায় দেখবো যে ওইখানে বলা থাকে যে ম্যানেজমেন্টে কী থাকে, রেট কন্ট্রোল বাই বিটা ব্লকার, বা মানে
রেট কন্ট্রোল বাই বিটা ব্লকার, ঠিক আছে, তারপর রিদম কন্ট্রোল বাই অ্যামিওডারন। তো এরকম বেশ কিছু কথা লেখা থাকে, ঠিক আছে, রিদম কন্ট্রোল বাই অ্যামিওডারন। তো এইভাবে আমরা হচ্ছে ওই জায়গায় এইভাবে কিন্তু ইউজ করি, যেটা তোমরা পড়বা ওখানে যখন যাবা।